পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল, এর মধ্যে তেজস্ক্রিয়তাটা আলোচনা হয়ে গেছে। আজকে আলোচনা করব নিউক্লিয় শক্তিটাকে নিয়ে। আছে তোদের সিলেবাসে খুব অল্প পরিমাণে, তবে মনে রাখবি এটা একটা বিশাল বড় জায়গা। নিউক্লিয় শক্তি নামে যতটা ছোট মনে হচ্ছে, এর পরিমাণ মানে একটু সামান্য একটু নিউক্লিয় শক্তি মানে বিশাল কিছু। নিউক্লিয় শক্তির নাম শুনে তুই বুঝতে পারছিস যে নিউক্লিয়াস থেকে আসছে, তবে নিউক্লিয়াসের সাথে রিলেটেড শক্তি এটা। ঠিক আছে, সামান্য একটু নিউক্লিয়াসের মধ্যে ভরের পরিবর্তন ঘটে, সেই ভরের পরিবর্তনটাই শক্তিরূপে প্রকাশ পায়। নিউক্লিয় শক্তিতে যাওয়ার আগে প্রথমে আইনস্টাইনের একটা সমীকরণ বলে দিই, তোরা হয়তো শুনেছিস আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা নীতি। শুনেছিস আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা নীতি, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। নাম শুনিস নি রে এটা? কোনোদিন ইউটিউবেও দেখতে পাসনি এগুলো? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। সায়েন্স ফায়েন্স নিয়ে ভিডিও দেখলে তো এগুলো চলেই আসে সামনে। ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই যে সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এই সমীকরণটা আলাদাই একটা রেভলিউশন এনে দিয়েছে। এই সমীকরণটার অর্থ কি সেটা যদি বুঝে যাস তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। শোন, এম মানে হচ্ছে ভর, ঠিক আছে? সি মানে কি? শূন্যস্থানে আলোর বেগ, লাইট ভেলোসিটি। শূন্যস্থানে শূন্যস্থানে আলোর বেগ কে বলবি? শূন্যস্থানে আলোর বেগ কত মনে নেই? পড়িসনি কোনোদিন? পড়েছিস, ভুলে গেছিস? শূন্যস্থানে আলোর বেগ সারা জীবন মনে রাখবি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ম্যাক্সিমাম স্পিড এটা আমাদের ইউনিভার্সের মধ্যে, এর থেকে বেশি স্পিড অ্যাচিভ করা যায় না। ঠিক আছে, লাইট স্পিড হচ্ছে ইউনিভার্সের সব থেকে ম্যাক্সিমাম স্পিড। এর বেশি আর এক মানে ডেসিমেলে একও যেতে পারবি না। 3 নয়, অ্যাকচুয়ালি 2.99 সামথিং কিছু আছে, অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 বলে দিচ্ছি ওটাকে। × 10⁸ মিটার পার সেকেন্ড। এর থেকে বেশি স্পিড আমাদের ইউনিভার্সে হতেই পারে না। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মনে রাখবি, এটা সারা জীবন কাজে লাগবে। যেদিন মারা যাবি আমাকে বলবি, আমি কি জিজ্ঞাসা করবো শেষ মুহূর্তে যেন এটা তুই বলতে পারিস। হ্যাঁ, ওই ঠাকুরের নাম না নিয়ে আমি বলবো যে লাইট ভেলোসিটি কত বল, বলে তারপরে তুই দমটা ছাড়বি। ঠিক আছে, তো এরকম ভাবে মুখস্থ রাখবি। ইটা হচ্ছে শক্তি। এবার এই সমীকরণটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? আমি তো গাণিতিক রূপ দেখতে পেলাম যে ইকুয়াল টু এমসি স্কোয়ার। এর মিনিংটা কি? তো এর মিনিংটা হচ্ছে এরকম, যে এম ভরের কোনো বস্তু বা এম পরিমাণ ভর যদি শক্তিতে কনভার্ট করা যায়, আইনস্টাইন বলেছিলেন যে এম পরিমাণ ভর এর সমতুল্য যে শক্তিটা, এম পরিমাণ ভরের সমতুল্য যে শক্তিটা, সেই শক্তিটা বের করা যায়। মানে আমার একটা কিছু ভর আছে, ধরে নে 100 কেজি, এক্স্যাক্ট তো বলা যাবে না। তো 100 কেজি হচ্ছে আমার ভর। এবার আমার ভরটা পুরোপুরি যদি এনার্জিতে কনভার্ট করে দিই, মানে ভ্যানিস, আমি আর থাকবো না, আমার আমার বদলে কি থাকবে? এখানে এনার্জি থাকবে। এনার্জি তো তুই চোখে দেখতে পাবি না। তাহলে আমার এই ভরটা যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়, তাহলে কতটা এনার্জি তৈরি হবে? সেই সমীকরণটা হচ্ছে এটা, যে এম ভর যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে তার ধরুন শক্তি কত হবে? ই, এবং সেটার মান কত হবে এই সমীকরণ থেকে পাবো, ই ইন্টু এমসি স্কোয়ার। তুই বুঝতে পারছিস যে যদি আমি 1 গ্রাম বা 1 কেজি ভরও যদি আমি নিয়ে নিই, সামান্য 1 কেজি নিয়ে নে, এখানে 1 কেজি বসা, এখানে সি স্কোয়ার হচ্ছে। সি স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার, বিশাল বড় একটা টার্ম, 10⁻16 চলে আসবে। এটার স্কোয়ার করলে 10⁻16 চলে আসবে। তার মানে বুঝতে পারছিস কত বড় সংখ্যা, মানে কত বেশি এনার্জি। 10⁻16 এনার্জি সামান্য 1 কেজিকে যদি কনভার্ট করা যায় তাহলেই। তার মানে আমার মধ্যে, আমি তো 100 কেজি, 1 কেজিকে কনভার্ট করলেই 10⁻16 এত, তাহলে আমার মধ্যে কত এনার্জি আছে একবার ভেবে নে, তাই না? ভয় পাবি থেকে থেকে আমাকে, এই যে প্রচুর এনার্জি নিয়ে ঘোরাফেরা করছি আমি। শুধু এনার্জিটা কনভার্ট করতে পারছি না তাই, কারণ একবার যদি আমি এনার্জিতে কনভার্ট হয়ে যাই, তাহলে আমি আর মাসে কনভার্ট হতে পারবো না। ঠিক আছে, তোদের সাথে আর পরিচিতি থাকবে না। তো এই যে তুল্যতা নীতি, এটা আমাদের এখানে কাজে লাগবে। তবে এই তুল্যতা নীতি মানে ভর যে শক্তিতে কনভার্ট হয়ে যায়, এটা ওই অণু পরমাণু লেভেলে সঠিকভাবে প্রযোজ্য। মানে আণবিক লেভেলে গিয়ে, নিউক্লিয়াসের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে, নিউট্রনের ক্ষেত্রে, এইরকম সাইজে আমরা যখন চলে যাব বা এই লেভেলে যখন চলে যাব, তখনই এই সূত্র ঠিকঠাকভাবে ভ্যালিড, মানে ঠিকঠাকভাবে প্রযোজ্য। আদারওয়াইজ ইন রিয়েল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ বা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, মানে আমরা যে ওয়ার্ল্ডে আছি, বৃহৎ ওয়ার্ল্ড, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, এখানে এই সমীকরণটাকে সেইভাবে আমরা প্রযোজ্য করি না। এমন নয় যে আমি পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারবো, হবো না। কিন্তু অ্যাটমের মধ্যে যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনগুলো আছে, তারা এই কনভার্সনটা করতে পারে। বোঝাতে পারলাম? তো আমি তো পড়ছি নিউক্লিয় শক্তি, নিউক্লিয়াসের লেভেলে চলে গেছি, তার মানে এটাকে আমি ওখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে, সবাই জানি সেটা। আর বাইরের কক্ষে কি থাকে? ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, তাই না? এরকম বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়।
যাই হোক, আমি আরবিটারি বলে দিলাম, ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের একটা ভর থাকে, যেটাকে আমরা পারমাণবিক ভর বলে থাকি। নিউক্লিয়াসের একটা ভর আছে, যেটাকে আমরা পারমাণবিক ভর বলে থাকি। বাইরের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর ভর এই নিউক্লিয়াসের ভরের কাছে কিচ্ছুই না। 1836 গুণ পড়েছিলি না? একটা নিউক্লিয়াসের তুলনায় 1836 গুণ ভারী হচ্ছে একটা প্রোটন বা নিউট্রন। নিউট্রন আর প্রোটন প্রায় সমতুল্য, বাট নিউট্রনের ভরটা একটু বেশি, প্রোটনের ভরটা একটু কম। ঠিক আছে, যদি তুই মান মনে রাখতে চাস তাহলে এরকম ভাবে মনে রাখতে পারিস, একটা নিউট্রনের ভর আর একটা প্রোটনের ভর। প্রোটনের ভর আর নিউট্রনের ভর, নিউট্রনের ভরটা একটু বেশি, সেই মানটা হচ্ছে 1.6750 ইন্টু 10 পাওয়ার, আর এটা হচ্ছে 1.6725 ইন্টু 10 পাওয়ার, 10 পাওয়ারে -27 কেজি, এটাও -27 কেজি। ঠিক আছে, কোনটা বড় বল? ওপরেরটা বড়। এটা 25, এটা 50। তবে দশমিকের পরে এই সংখ্যাগুলো একটু চেঞ্জ হয়, 4.4 সামথিং কিছু ছিল, মনে রাখার জন্য এটাই ঠিকঠাক। ঠিক আছে, এটাকে ইউজ করা যায়। আর ইলেকট্রনের ভর যদি বলা যায় রে, মনে আছে? 9.10 পাওয়ার -31। মনে হচ্ছে না যে এটাই সবার থেকে বেশি? এটা সবার থেকে বেশি না, সব থেকে কম এটা, এবং প্রচুর পরিমাণে কম। এটা তো 10 পাওয়ারে -27, মানে 27 ঘর আগে দশমিক। এটা 31 ঘর আগে দশমিক, তার মানে এটা আরো ছোট। তাই এদের কাছে এই ভরটা কিছুই না। একটা ইলেকট্রনের ভরকে যোগ করা না যোগ করা সমান, মানে এরকম টাইপের, যে 1,00,000 টাকার সাথে 1 টাকা যোগ করছি, কি হবে গুরুত্ব? কোনো গুরুত্ব নেই, 1,00,000 টাকা 1,00,000 টাকায় থাকবে। তো সেই রকম টাইপের জিনিসটা, যে এর ভরটা এতটাই নগণ্য যে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি একটা পরমাণুর ভরকে ওই নিউক্লিয়াসটার পারমাণবিক ভর মানে নিউক্লিয়াসটার ভর দিয়ে আমি ডিফাইন করতে পারি। এগুলোর ভর প্রায় নেই বললেই চলে, যদি না আমার খুব সূক্ষ্ম মেজারমেন্টের প্রয়োজন পড়ে তবে। বোঝাতে পারলাম তো? আচ্ছা, তো নর্মালি পারমাণবিক ভর হয় এম। এবার শোন, এই নিউক্লিয়াসটার ভিতরে আছে কি? নিউক্লিয়াসটার ভিতরে তুই বললি যে প্রোটন আছে, আর নিউক্লিয়াসটার ভিতরে নিউট্রন আছে। তাহলে ওই নিউক্লিয়াসটার ভর প্রোটন আর নিউট্রনের টোটাল ভরের সমান হবে, সোজা ভাষায়। ওকে, তো এবার মেজার করা হচ্ছে যে এক একটা প্রোটনের ভর যদি এমপি আমি ধরে নিই, এমপির মান তো তুই দেখতে পাচ্ছিস এখানে, এক একটা প্রোটনের ভর যদি এমপি ধরে নিই, এবং এক একটা নিউট্রনের ভর যদি আমি এমএন ধরে নিই, আর এই যে আমি মৌলটা লিখেছি বা পরমাণুটা করেছি, তার সংকেত হচ্ছে জেড এক্স এ, এই হচ্ছে সেই মৌলটা। তার মানে পারমাণবিক সংখ্যা কত? জেড। আর ভর সংখ্যা কত? এ। বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত? হ্যাঁ, পারমাণবিক সংখ্যা জেড আর ভর সংখ্যা এ। পারমাণবিক সংখ্যা জেড মানে প্রোটন সংখ্যা জেড, সোজা ভাষায়, তাই তো? পারমাণবিক সংখ্যা মানে সোজা ভাষায় প্রোটন সংখ্যা। তার মানে এই এর মধ্যে প্রোটন কতগুলো আছে? জেড সংখ্যক প্রোটন আছে। এক একটা প্রোটনের ভর কত? এমপি। এক একটা প্রোটনের ভর কত? এমপি। তাহলে টোটাল প্রোটনের ভর কত হলো? জেড এমপি। মানতে পারলি? একটা প্রোটনের ভর এমপি, দুটোর ভর 2 এমপি, তিনটের ভর 3 এমপি, জেড সংখ্যকের জেড এমপি। সোজা ভাষায় ক্লিয়ার হয়ে গেল। এবার শোন, এর মধ্যে নিউট্রন কতগুলো আছে বলতে পারবি? ভেরি গুড। এর মধ্যে নিউট্রন আছে এ মাইনাস জে। কেন এ মাইনাস জেড? এ মানে হচ্ছে ভর সংখ্যা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সেটাকে আমরা উপরে এ হিসেবে লিখে রাখি। তাহলে এর মধ্যে প্রোটনও আছে, প্রোটনটাকে মাইনাস করে দে, তাহলে বাকিটা নিউট্রন সংখ্যা। অর্থাৎ নিউট্রন কতগুলো আছে? নিউট্রন আছে এ মাইনাস জেড সংখ্যক। বোঝাতে পারলাম রে? এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন আছে। এক একটা নিউট্রনের ভর এম এন, তাহলে টোটাল নিউট্রনের ভর মাল্টিপ্লাই। তাহলে নিউক্লিয়াসটার টোটাল ভর কত হলো? প্রোটনগুলোর ভর প্লাস নিউট্রনগুলোর ভর। বোঝাতে পেরে গেছি সবাইকে? ক্লিয়ার? তার মানে এটা নিউক্লিয়াসের ভর হওয়া উচিত, তাই তো? এটা সমান সমান ক্যাপিটাল এম লেখা উচিত, তাই না? কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্টালি যে না, এই মানটা তুলনামূলকভাবে একটু বেশি হচ্ছে এম এর থেকে, খুব সামান্য একটু, খুব সামান্য একটু এম এর থেকে বেশি হচ্ছে। এমটা ছোট, মানে পরীক্ষালব্ধ যে ভরটা পাওয়া যাচ্ছে, পরমাণুটার যে ভর পাওয়া যাচ্ছে, সেই ভরটা কম। কিন্তু আমি যদি ম্যাথমেটিক্যালি এরকম প্রোটন আর নিউট্রন দিয়ে কাউন্ট করে হিসাব করি, তখন দেখছি মানটা সামান্য একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে এররটা চলে আসলো, ভরের একটা এরর আসছে তো, এখানে ভর কিছু বেশি, এখানে ভর কিছু কম, একটা ত্রুটি চলে আসছে, এরর চলে আসছে। এইটাকে বলা হয় ভর ত্রুটি। কি বলা হয় এটাকে? ভর ত্রুটি, মাস ডিফেক্ট। মাসের মধ্যে ডিফেক্ট হয়েছে, ভর ত্রুটি। মাইনাস, কতটা ভরের ডিফেক্ট হয়েছে মাইনাস করলেই পেয়ে যাবো, এতটা ভরের ডিফেক্ট হয়েছে, এটাকে বলবো আমরা ভর ত্রুটি। বুঝতে পারলি? এই যে ভর ত্রুটি মানে যে এই যে ভরটা কমে গেল, এই পরিমাণ ভরটা কমে গেল, এই ভরটা গেল কোথায়? অ্যাকর্ডিং টু আইনস্টাইন মাস এনার্জি ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, এটা কি হয়? এই ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়।
বুঝতে পারলাম আমি কি বলছি? এখানে যে পরিমাণ ভর কমে গেল, ভর ভর আমরা তো ভরের সংরক্ষণ সূত্র পড়ছি, ভর নষ্ট হয় না। পরবর্তীকালে আমরা এটাও পড়বো যে আইনস্টাইনের ভর ও শক্তির তুলনা নীতি, যে ভর আর শক্তির মোট পরিমাণ নষ্ট হয় না। ভর শক্তিতে কনভার্ট হতে পারে, শক্তি ভরে কনভার্ট হতে পারে, অ্যাকর্ডিং টু আইনস্টাইন। ঠিক আছে? তো এইখানে যে ভরটা কমে গেল, এই ভরটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে বুঝতে পারলি? এই যে এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, এই এনার্জিটার নাম হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তিতে কনভার্ট হয়ে গেছে। নিউক্লিয় বন্ধন শক্তিকে তুই যদি ই দিয়ে রিপ্রেজেন্ট করিস, আর ভর ত্রুটিকে তুই যদি ডেল্টা এম দ্বারা রিপ্রেজেন্ট করিস, মানে পুরোটাকে আমি ডেল্টা এম বললাম, ডেল্টা চিহ্নটা পরিবর্তন বোঝাতে চাই। ত্রিভুজের মতো ডেল্টা চিহ্নটা কি কি বোঝাতে চাই? পরিবর্তন বোঝাতে চাই। তো আমি চাইলে এখানে ডেল্টা এম লিখতে পারতাম, কোনো বিষয় নয় সেটা। ঠিক আছে, উল্লেখ করে দিলেই হলো। তাহলে এখানে পরিবর্তন হয়েছে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, এই পরিমাণ এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এটাই হলো নিউক্লিয় বন্ধন শক্তি। বোঝাতে পেরেছি তোদেরকে? এবার ডেল্টা এম এর জায়গায় তুই শুধু লিখে দিবি এটা জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম, আর ওভারঅলের সাথে সি স্কোয়ার মাল্টিপ্লাই। এইটা হলো নিউক্লিয় বন্ধন শক্তির ফর্মুলা। নিউক্লিয় বন্ধন শক্তির রাশিমালা 2 মার্কের বা 1 মার্কের পরীক্ষায় আসে। নিউক্লিয় বন্ধন শক্তির রাশিমালাটি লেখো। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে এবং ভর ত্রুটির সাথে তার সম্পর্ক কি? বোঝাতে পারলাম তো? এই যে নিউক্লিয় বন্ধন শক্তিটা উৎপন্ন হলে এটা কি কাজে লাগবে, এই যে শক্তিটা উৎপন্ন হলো, শক্তিটার উদ্দেশ্য কি? কখনো ভেবে দেখেছিস যে প্রোটন প্রোটন পজিটিভ চার্জ হয় এরা, একটা প্রোটন আর একটা প্রোটনকে কাছে চাইবে? কি করবে? রিপেল করবে, বিকর্ষণ করবে। তবুও নিউক্লিয়াসের মধ্যে ওই ক্ষুদ্র জায়গাতে প্রোটনগুলো কিভাবে একসাথে আছে? নিউক্লিয় শক্তির দ্বারা। ওই নিউক্লিয় শক্তিটাই হচ্ছে এটা। নিউক্লিয় বলের দ্বারা আবদ্ধ আছে। ওই নিউক্লিয় বল কোথা থেকে তৈরি হয়েছে? নিউক্লিয় বন্ধন শক্তি থেকে তৈরি হয়েছে। তার মানে এরা যে এক জায়গায় আবদ্ধ অবস্থায় আছে, সেই শক্তিটা কোথা থেকে পেয়েছে? ওদের ভরের সামান্য পরিবর্তনের মাধ্যমে পেয়েছে। বোঝাতে পারলাম আমি এতদূর পর্যন্ত? নিউক্লিয় বন্ধন শক্তি বুঝে গেছিস, আর নিউক্লিয় বন্ধন শক্তির সাথে ভর ত্রুটির সম্পর্ক বুঝে গেছিস। ক্লিয়ার হয়ে গেছে? ওকে। একটা গ্রাফ থাকে, তোদের বইয়ে গ্রাফটা দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। নিউক্লিয় বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, এই যে টার্মটা, এটাকে বলা হয় নিউক্লিয়, একটু খাতায় লিখে নিবি, আমি করিয়ে নিই তারপর লিখে নিবি। নিউক্লিয় বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বা পার নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে কি রে? একদম, নিউক্লিয়াসের ভেতরে যে কণাগুলো তাদেরকে বলি নিউক্লিয়ন। তো নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন, তারা হলো নিউক্লিয়ন। তাহলে সোজা ভাষায় নিউক্লিয়ন বলে তুই প্রোটনও বুঝবি আর নিউট্রনও বুঝবি, তাই তো? তো এক একটা নিউক্লিয়নের প্রতি যে বন্ধন শক্তি, টোটাল নিউক্লিয়ন কতগুলো আছে রে এর মধ্যে? এ সংখ্যক। টোটাল নিউক্লিয়ন কতগুলো আছে? এ সংখ্যক। তাহলে এ সংখ্যক নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি ই, তাহলে এক একটা নিউক্লিয়নের জন্য কত? বাই এ, একদম সোজা ঐকিক নিয়মে। তো এটাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন। ঠিক আছে? এবার এই নিউক্লিয় বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের একটা লেখচিত্র অঙ্কন করা হয়। এদিকে নেওয়া হয় ভর সংখ্যা এ, আর এদিকে নেওয়া হয় নিউক্লিয় বন্ধন শক্তি পার নিউক্লিয়ন। ঠিক আছে? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এরকম ভাবে একটা লেখচিত্র ড্র করা হয়। এই লেখচিত্রটা যখন ড্র করা হয় বিভিন্ন মৌলের জন্য, তখন দেখা যায় লেখচিত্রটা অনেকটা এরকম টাইপের হয়। কোনো কোনো জায়গায় এরকম একটা খাজের মতো উঠে যায়, আরো 2-3টা এখানে খাস থাকে, অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট এরকম 2-3টা খাস দিয়ে এরকম ভাবে নামিয়ে দিবি। তো বিষয়টা কি বোঝা যাচ্ছে বলতো? এগুলো এক একটা পয়েন্ট এক একটা মৌলের জন্য, মানে এইদিকে ভর সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, মানে মৌল চেঞ্জ হচ্ছে। বিভিন্ন মৌলের জন্য নিউক্লিয় বাইন্ডিং এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে দেখ। প্রথম দিকে বাড়ছে, এখানে গিয়ে একটা হয়ে আবার কমে গেল, আবার বাড়তে শুরু করলো, আবার কমে গেল, আবার বাড়তে শুরু করলো, কমে গেল, দিয়ে এই সমস্ত জায়গায় দেখবি একটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে নিউক্লিয় বাইন্ডিং এনার্জির, তাই না? এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এই ম্যাক্সিমাম এনার্জিটা পাওয়া যায় আয়রনের জন্য। কার জন্য? আয়রনের জন্য। তাহলে আয়রন হচ্ছে মোস্ট স্টেবল, যার নিউক্লিয়ন বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন সব থেকে বেশি, সে হচ্ছে মোস্ট স্টেবল একটা মৌল। ঠিক আছে? তাহলে সব থেকে মোস্ট স্টেবল যদি তোকে জিজ্ঞাসা করা হয়, তুই কি বলবি? আয়রন। বুঝতে পারলাম নিশ্চয়ই? সাধারণত 8 পয়েন্ট সামথিং কিছু হয়, এর ভ্যালুটা আমার ঠিক মনে পড়ছে না। 8 পয়েন্ট সামথিং কিছু একটা হয়। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? এটা একটু খাতায় লিখে নে, এটা বইয়ে নেই তোদের, এই জায়গাটা খাতায় লিখে নে। আচ্ছা, আমাদের এবার পরবর্তী আলোচনা হচ্ছে বিভাজন আর সংযোজন, দুটো নিউক্লিয় বিক্রিয়া। দুই ধরনের নিউক্লিয় বিক্রিয়া নিয়ে আমরা পড়ব। নিউক্লিয় বিক্রিয়া, দুই ধরনের নিউক্লিয় বিক্রিয়া আছে, এটা রাসায়নিক বিক্রিয়া থেকে একদমই আলাদা। ঠিক আছে?
রাসায়নিক বিক্রিয়া আলাদা জিনিস, নিউক্লিয় বিক্রিয়া আলাদা জিনিস। ওকে, রাসায়নিক বিক্রিয়ায় কি হয় বলতো? রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে তার বাইরের কক্ষপথগুলোর ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টের। হ্যাঁ, এই দুটো ইলেকট্রন ছাড়লো, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করলো, এরকম ধরনের পরিবর্তন হয়, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু নিউক্লিয় বিক্রিয়াতে কি হয়, নিউক্লিয়াসটারই পুরোপুরি পরিবর্তন হয়। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি নিশ্চয়ই, বইয়ে লেখা নেই কোথাও হয়তো, বাট তোরা বানাতে পারবি যে রাসায়নিক বিক্রিয়াতে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না গঠনের, ইলেকট্রন মহলের পরিবর্তন ঘটে বাইরের কক্ষের। আর নিউক্লিয় বিক্রিয়াতে কি হয়, নিউক্লিয়াসেরই পুরোপুরি পরিবর্তন ঘটে যায়। ওকে, আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়া দু ধরনের নিউক্লিয় বিক্রিয়া আমরা পড়বো। একটার নাম হচ্ছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়, ভুলভাল লিখে দিচ্ছি, নিউক্লিয় বিভাজন, বিভাজন। আর একটা হলো নিউক্লিয় সংযোজন। নাম শুনেই বুঝতে পারছিস বিভাজন আর সংযোজন নাম শুনে, তাই না? বিভাজন মানে ভেঙে যাওয়া, আর সংযোজন মানে কি, জুড়ে যাওয়া, যোগ হয়ে যাওয়া। নিউক্লিয় বিভাজন মানে কি? নিউক্লিয় বিভাজন হচ্ছে যে একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে, ধর একটা ভারী মৌলের নিউক্লিয়াস আমি কি নিলাম, ইউরেনিয়াম নিলাম ধরে নে, ইউরেনিয়াম 32 235 আইসোটোপটাকে নিয়ে নিলাম, 92 235, ঠিক আছে, একটা ইউরেনিয়াম ভারী মৌল নিয়ে নিলাম। এবার এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাকে যদি আমি আঘাত করি নিউট্রন কণা দিয়ে, তাপীয় নিউট্রন কণা, নিউট্রন তো নিস্তড়িত কণা, তাই না? তো নিউট্রনকে কোনোভাবে বের করেছি ল্যাবরেটরিতে, ল্যাবরেটরিতে করা যায় সবকিছু এগুলো, ঠিক আছে, বের করেছি, দিয়ে ওর মধ্যে হাই স্পিড কাইনেটিক এনার্জি দেওয়া আছে, মানে খুব স্পিডেও যাচ্ছে। এরকম নিউট্রন কণা গিয়ে যদি এরকম একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে ধাক্কা দেয়, নিউট্রনের সংকেত হচ্ছে 0n1, ঠিক আছে। তো এরকম একটা নিউট্রন কণা গিয়ে যদি ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে ধাক্কা দেয়, এই হলো ইউরেনিয়ামের ভেতরে, এটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, আর এখান থেকে একটা নিউট্রন কণা এসে একে আঘাত করলো, মানে ধাক্কা দিল, তাহলে কি হয় বলতো, কিছুক্ষণের জন্য, খুব কম সময়ের জন্য, বা সময় নেই বলা যাবে, এতটা কম সময়, সময়ের গ্যাপই নেই, সেই কম সময়ের জন্য নিউক্লিয়াস হয়ে যাবে এক্সাইটেড। তুই ভাব, গিয়ে যদি তোকে কেউ এখন একটা জোরে করে ধাক্কা দিয়ে দেয়, কিছুক্ষণের জন্য তোর মানে মাথার অবস্থা কি হবে, একদম পুরোপুরি এক্সাইটেড। ওই মুহূর্তে এবার তোর ওই এক্সাইট অবস্থাতে এবার তুই ভাববি যে আমি ওকে মার দেবো, না আমি ধীরে ধীরে নিজেকে ঠান্ডা করবো, কুল হবো, কি হবো। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়, যখন ও এক্সাইটেড হয়ে যায়, মানে একটা তাপীয় নিউট্রন এসে ওকে ধাক্কা মেরেছে, ওর তো প্রচুর রাগ উঠেছে, যখন ও এক্সাইটেড হয়ে যায় তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, ওইখান থেকে যে প্রচুর এনার্জি আসলো সেই এনার্জির জন্য ও দুটো নিউক্লিয়াসে ভেঙে যায়। ঠিক আছে, কি হয়, ও দুটো নিউক্লিয়াসে ভেঙে যায়। তো এই যখন দুটো নিউক্লিয়াসে, সাধারণত সমান ভরের দুটো নিউক্লিয়াসে তৈরি করবে, একদম পুরোপুরি এক্স্যাক্টলি সমান ভরের নাও হতে পারে, বাট প্রায় কাছাকাছি, এরকম দুটো নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাবে। এবার দেখ, নিউক্লিয়াসে যখন ভেঙে যাচ্ছে তার মানে নিউক্লিয়াসটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। হুম, একটা হয়ে যায় হয়তো, এর ক্ষেত্রে একটা এরকম হয়ে যেতে পারে যে একটা বেরিয়ামে কনভার্ট হয়ে গেল, আর একটা নিউক্লিয়াস ক্রিপ্টনে কনভার্ট হয়ে গেল। মানে একটার ক্ষেত্রে হয়ে গেল 56 দিয়ে 141, আর বেরিয়ামের ক্ষেত্রে হয়ে গেল 36, 36 দিয়ে এটা হয়, এটা 236 হচ্ছে, এক, কত হয় ভুলে গেলাম, এর ক্ষেত্রে 92, 36 92। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমি লিখছি না, এই রাসায়নিক বিক্রিয়াগুলো একটা করে মুখস্থ করে নিবি। নিউক্লিয় বিভাজনের একটা মুখস্থ করবি, নিউক্লিয় সংযোজনের একটা মুখস্থ করবি, বই একটা করেই দেওয়া আছে, তোরা অ্যাটলিস্ট একটা করে মুখস্থ করবি, ঠিক আছে, আছে তো প্রচুর বিক্রিয়া, বাট আমরা একটা করেই পড়বো। তাহলে একটা ইউরেনিয়ামের ভারী নিউক্লিয়াসকে তাপীয় নিউট্রন দিয়ে আঘাত করা হলো, তাপীয় নিউট্রন মানে হাই স্পিডের নিউট্রন দিয়ে আঘাত করা হলো। আঘাত করার ফলে নিউক্লিয়াসটা কি হলো, আনস্টেবল হয়ে গেল কিছুক্ষণের জন্য। যেই আনস্টেবল হলো, এবার স্টেবল হওয়ার জন্য নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গেল, ভেঙে গেল। ভেঙে কি করলো, দুটো আলাদা আলাদা নিউক্লিয়াসে কনভার্ট হলো। আলাদা নিউক্লিয়াসে কনভার্ট হলো মানে মৌলটাই চেঞ্জ হয়ে গেল, তাহলে দুটো আলাদা আলাদা মৌলতে চেঞ্জ হলো। একটা বেরিয়ামে কনভার্ট হলো, একটা ক্রিপ্টনে কনভার্ট হলো, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এরকম কনভার্ট হয়েছে। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 56। একটু ব্যালেন্সিংটা করে নিত, এইদিকে 92 প্লাস 0, আর ওদিকে 56 প্লাস 36, মিলছে কিনা, ঠিকঠাক আছে, 92 হচ্ছে, তাহলে এটা কিন্তু মিলে গেল। ওকে, ওপরে ভর সংখ্যা খেয়াল কর, 235 আর 1 কত হলো, 236, এটা যোগ করে দেখতো, 236 হচ্ছে না, 236 হচ্ছে কি, হচ্ছে না, কি হচ্ছে, 9 আর 2 এ 3 হচ্ছে, আর এটা 233 হচ্ছে, 233 এখানে আছে কত, 236, ঠিক আছে। তো এর ফলে উৎপন্ন হবে কিছু নিউট্রন, কি উৎপন্ন হবে এর ফলে, আরো কয়েকটা নিউট্রন কণা তৈরি হবে। এবার নিউট্রনের সংক্ষেত্রে এটা হয়। তো এক্সপেরিমেন্টালি এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে একটা নিউক্লিয়াস ভেঙে তিনটা তাপীয় নিউট্রন তৈরি হয়। মানে একটা নিউট্রন আঘাত করলো, আঘাত করার ফলে কটা তাপীয় নিউট্রন তৈরি হলো, তিনটা তাপীয় নিউট্রন তৈরি হলো। এবার একটু ভর সংখ্যাটা দেখে না তো ঠিক হচ্ছে কিনা, এবার ভর সংখ্যাটা দেখে নে ঠিক হচ্ছে কিনা।
ঠিক আছে, 2 আর 1 3, আর ওখানে 3টা 1। ঠিক আছে, এর সাথে তৈরি হবে কিছু শক্তি, এর সাথে কিছু তৈরি হবে শক্তি, প্রচুর পরিমাণে কিছু শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এই শক্তিটা এই বিক্রিয়ার ক্ষেত্রে লেখা আছে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট আমাদের কাছে খুব কম মনে হলেও এই শক্তিটা অ্যাটমিক লেভেলে গিয়ে বিশাল পরিমাণে। ঠিক আছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট বিশাল পরিমাণের একটা শক্তি। বোঝাতে পারলাম? এটা হলো একটা নিউক্লিয় বিক্রিয়ার এক্সাম্পল, যে নিউক্লিয় বিক্রিয়াতে কি ঘটছে। তাহলে একটা নিউক্লিয় বিক্রিয়া, একটা নিউক্লিয়াসকে ভাঙার পর 3টে নিউট্রন তৈরি হয়েছে তাপীয়। ওকে, এবার এই তাপীয় নিউট্রনগুলো এরা কিন্তু স্থির না, এই তাপীয় নিউট্রনগুলো আবার মুভ করবে, আর মুভ করতে করতে আরো কোনো নিউক্লিয়াস পেয়ে যাবে আশেপাশে, সেই নিউক্লিয়াসগুলোর সাথে কলিশন করবে, ধাক্কা লাগবে। তাহলে একটা ধাক্কা লাগার ফলে 3টে তৈরি হলো, এই 3টা গিয়ে এ দেখ, একটা ধাক্কা লাগার ফলে তৈরি হলো 3টে, এই 3টে আবার নিজের মতো এই আরেকটার সাথে ধাক্কা তৈরি করে আবার 3টে তৈরি করবে, এই আরেকটার সাথে ধাক্কা লাগিয়ে 3টে তাপীয় নিউট্রন, এই আরেকটার সাথে ধাক্কা লাগিয়ে 3টে তাপীয় নিউট্রন, এরা আবার 3টা করে। বুঝতে পারছিস নিমেষের মধ্যে কতগুলো নিউক্লিয়াস ভেঙে যাবে, খুব কম সময়ের মধ্যে, মাইক্রো সেকেন্ডের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস একসাথে ভেঙে যাবে। এবার অনেকগুলো একসাথে নিউক্লিয়াস যদি ভেঙে যায়, প্রত্যেক ভাঙাতে একটা করে শক্তি উৎপন্ন হচ্ছে, দেখ কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, মানে খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি কনভার্ট হয়ে যাবে, এনার্জি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকে কাজে লাগানো হয় পারমাণবিক বোমাতে, অ্যাটম বম। নাম তো শুনেছিস, নাম তো শোনাই হোগা। তো ওই যে অ্যাটম বম, ওই অ্যাটম বমের মধ্যে কি করা হয়, ওই তেজস্ক্রিয় মৌলটাকে বিভাজিত করা হয়। একবার যদি বিভাজন হয়ে যায়, আর ওর মধ্যে তো বেশ কিছু পরিমাণ আছে, কয়েক গ্রাম রেখে দিয়েছে বা কয়েক কেজি রেখে দিয়েছে পরমাণু, তো একটা থেকে যদি এত শক্তি উৎপন্ন হয় কয়েক গ্রাম বা কয়েক কেজিতে, তো অসংখ্য সংখ্যক ধরতে গেলে আমরা হিসাব করতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, মোল সংখ্যা দিয়ে, অনেক বিশাল পরিমাণে হবে। সেখান থেকে কত শক্তি উৎপন্ন হবে, পুরো একটা শহরকে ধ্বংস করে দেয়, তাই না? একটা বিশাল বড় একটা শহরকে ধ্বংস করে দিতে পারে এতটা শক্তি মানে 1 কেজি ইউরেনিয়াম পুরো শহর ধ্বংস। ভাব তাহলে কতটা এনার্জি আছে 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে, আর আমি তো 100 কেজি, তাহলে আমার মধ্যে কত শক্তি আছে একবার ভেবে নে। বুঝতে পারলি? আমি দেখাচ্ছি না শক্তিটা, তাই না? শক্তি আমার মধ্যেও প্রচুর। তো নিউক্লিয় বিভাজন ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে যেগুলো পরীক্ষায় আসবে, নিউক্লিয় বিভাজন থেকে শৃঙ্খল বিক্রিয়া পরীক্ষায় আসতে পারে। শৃঙ্খল বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে চেন রিয়াকশন। চেন রিয়াকশন, চেন রিয়াকশন কেন বলা হচ্ছে, এই যে এই বিক্রিয়াটা দেখ, এটা চেনের আকারে তৈরি হতে থাকছে সবসময়, তাই না? 3টে, তার থেকে 3টে, তার থেকে 3টে, তার থেকে 3টে, এরকম ভাবে অনবরত তৈরি হচ্ছে। সেই জন্য এই রিয়াকশনটার নাম হচ্ছে চেন রিয়াকশন। এবার এই চেন রিয়াকশন হয় দুই ধরনের, একটা চেন রিয়াকশন হয় কন্ট্রোল, মানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, একটা হয় নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আর একটা হয় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া এটা ল্যাবে করা হয়। ঠিক আছে, নিউক্লিয় যেসব চুল্লিগুলো হয় সেই নিউক্লিয় চুল্লিতে করা হয়, এবং সায়েন্টিস্টরা নিজেরা করবে এটা, যে নিয়ন্ত্রিত ভাবে করবো। অনিয়ন্ত্রিত ভাবে যদি করতে থাকি তো অনবরত শক্তি উৎপন্ন হতেই থাকবে, ও তো কন্ট্রোল করা যাবে না, আর প্রচুর পরিমাণে শক্তি হলে তো ধ্বংস হয়ে যাবে সবকিছু। তো নিয়ন্ত্রিত এটা নিউক্লিয় চুল্লিতে করা হয়। আর অনিয়ন্ত্রিত একটা এক্সাম্পল যদি বলা হয় তাহলে পারমাণবিক বোমা, ওখানে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, একবার ব্লাস্ট হলে মানে শেষ, পরপর উৎপন্ন হতেই থাকবে। তো ওটা হলো অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া বা অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তাহলে চেন রিয়াকশন দুই ধরনের আছে, একটা কন্ট্রোল চেন রিয়াকশন আর একটা আনকন্ট্রোল চেন রিয়াকশন। বোঝাতে পারলাম? কন্ট্রোল চেন রিয়াকশন কোথায় হয়, নিউক্লিয় চুল্লিতে, একটা এক্সাম্পল ল্যাবের মধ্যে। আর অনিয়ন্ত্রিত কোথায় হয়, পারমাণবিক বোমা, একটা এক্সাম্পল। ঠিক আছে, সাধারণত এই ল্যাবগুলো বা নিউক্লিয় চুল্লিগুলো সমুদ্রের তলদেশে, মাটির গভীরে, এই সমস্ত জায়গায় করা হয়। কোনো কারণে যদি কোনো মিস্টেক হয়ে যায় আর ব্লাস্ট হয়ে যায়, ক্ষতিটা যেন কম হয়। এরকম ঘটনা অনেক হয়েছে সমুদ্রের তলদেশে, কোনো কারণে কোনো মিস্টেক হয়েছে, কোনো ত্রুটি এসছে, হঠাৎ করে পুরো নিউক্লিয় চুল্লিটাই ধ্বংস হয়ে গেছে, তার ফলে বিশাল বড় সুনামিও এসছে। ঠিক আছে, বইয়ে দেখবি কয়েকটা এক্সাম্পল লেখা আছে, আমি তো নামগুলো ভুলে যাচ্ছি, এবার দেখবি জায়গাগুলোর নাম দেওয়া আছে, যেমন লেখা আছে ইউক্রেনের চেরনাবিলে নিউক্লিয় মেল্ট টাউন, তারপরে একটা আছে জাপানের ওকুমার ফুকুশিমাতে সুনামি হয়েছিল, সেই সুনামির কারণ ছিল 6টা নিউক্লিয় চুল্লি ব্লাস্ট হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো একটুখানি পড়ে রাখবি, অতটাও গুরুত্বপূর্ণ নয় এক্সাম্পলটা। চেন রিয়াকশন বোঝাতে পারলাম তোদের, পারমাণবিক বোমা বোঝাতে পারলাম। যদি প্রশ্ন করে যে পারমাণবিক বোমাতে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে, নিউক্লিয় বিভাজন ঘটে। আমি এখনো নিউক্লিয় সংযোজন নিয়ে কিছু আলোচনা করিনি, এবার আমি নিউক্লিয় সংযোজন নিয়ে আলোচনা করব। বুঝতে পারলি রে? আচ্ছা, নিউক্লিয় চুল্লিটা কি জিনিস? নিউক্লিয় চুল্লি হচ্ছে এমন একটা যন্ত্র, এমন একটা ডিভাইস যার মধ্যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটাকে কন্ট্রোলড উপায়ে করা যাবে। ঠিক আছে, কন্ট্রোল বলতে নিয়ন্ত্রিত উপায়ে করা যাবে, সেই ডিভাইসটার নাম হচ্ছে নিউক্লিয় চুল্লি, সোজা কথা। আচ্ছা, নিউক্লিয় চুল্লিতে শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়, নিউক্লিয় চুল্লিতে ওই যে তাপীয় নিউট্রনটা উৎপন্ন হলো, সেই তাপীয় নিউট্রনটার স্পিড কমানোর জন্য বা ওকে ধীর গতিতে করানোর জন্য কিছু মডারেটর ব্যবহার করা হয়।
মডারেটরের কাজ কি? যে তাপীয় নিউট্রনগুলো উৎপন্ন হচ্ছে সেই তাপীয় নিউট্রনগুলোর স্পিডকে কমিয়ে দেওয়া। স্পিড যদি কমিয়ে দেয় তাহলে নিউক্লিয়াসের বিভাজন করার ক্ষমতা তুলনামূলকভাবে কমে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। তো এরকম দুটো মডারেটরের নাম, একটা মডারেটর নাম হচ্ছে গ্রাফাইট, আর একটা মডারেটর নাম হচ্ছে ভারী জল। জল নর্মাল, মানে আমি যে জল তোরা চিনিস সেই জলের কথা বলছি না, এটা ভারী জল। ভারী জল মানে কি? লোহা তামা মিশিয়ে দেবো ভারী হয়ে যাবে? এই ভারী জল মানে হচ্ছে ডি টু ও। এটাও জানিস না তোরা? ডি টু ও নাম শুনিসনি? হাইড্রোজেন নাম তো শুনেছিস। হাইড্রোজেনের কটা আইসোটোপ? তিনটা। কি কি ছিল? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, আর একটা ট্রিটিয়াম বা ট্রাইসিয়াম, যাই বলি না কেন। ওই যে ডয়টেরিয়াম ছিল না ডি টু, হাইড্রোজেনের সেকেন্ড আইসোটোপটা, ওই ডি দিয়ে যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে তাহলে সেটা ডি টু। আর প্রোটিয়াম দিয়ে তৈরি করতে গেলে জল, যেটা আমরা ইউজ করছি। তো ভারী জল মানে হচ্ছে আইসোটোপের সেকেন্ড আইসোটোপ, সরি হাইড্রোজেনের সেকেন্ড আইসোটোপ দিয়ে তৈরি। বোঝাতে পারলাম? তো এরকম ভারী জল, গ্রাফাইট, এরা কি করে? মডারেটর হিসেবে কাজ করে, মানে তাপীয় নিউট্রনের গতিকে ধীরে করে দেয়। ঠিক আছে? আরো কিছু জিনিস ব্যবহার করি আমরা এখানে মডারেটর ছাড়াও। আমরা ব্যবহার করি নিউট্রন শোষক, মানে নিউট্রনকে শোষণই করে নেবে পুরোপুরি। এরকম দুটো বস্তু আছে। একটা নাম হচ্ছে জার্কোনিয়াম। জার্কোনিয়াম এই কি করে? নিউট্রনকে শোষণই করে নেয়। মানে নিউট্রনকে শোষণ করে নেওয়া বলতে ওর মধ্যে আর স্পিডই নেই, থামিয়ে দিয়েছে পুরোপুরি। তাহলে এরকম একটা নাম হচ্ছে জার্কোনিয়াম। তারপরে আছে ক্যাডমিয়াম। এদেরকে ইউজ করা, এরা কি করে? নিউট্রন শোষক হিসেবে কাজ করে। ভুল করবি না তো? মডারেটর হিসেবে ওরা দুজন, আর এরা দুজন কি হিসেবে কাজ করে? নিউট্রন শোষক হিসেবে কাজ করে। ঠিক আছে? নিউট্রনকে শোষিত করে নেয়। এইভাবে এদেরকে ইউজ করে কন্ট্রোলড চেন রিয়াকশনটাকে ঘটানো হয়। আর আনকন্ট্রোলের জন্য তো এসবের কোনো দরকারই নেই। পারমাণবিক বোমা তৈরি করো আর ব্লাস্ট করো, হয়ে গেল। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আমি এতক্ষণ পর্যন্ত বিভাজনের কথা বললাম, এবারে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নাম শুনে বুঝে গেছিস তুই যে সংযোজন ঘটবে মানে জুড়ে যাবে, তাই তো? তো যখন জুড়ে যাবে, ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে দুটো হালকা মৌলের নিউক্লিয়াসে কনভার্ট হয়েছিল। এখন কি হয় বলতো? দুটো হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হালকা মৌলের নিউক্লিয়াস ধরে নে আমি হাইড্রোজেন নিয়ে নিচ্ছি, 1H1, 1H1। এরকম চারটা হাইড্রোজেন নিয়ে নিলাম মনে কর, চারটা হাইড্রোজেন। একবারে 4 গুণ করে দিলেও চলতো। চারটা হাইড্রোজেন, চারটা প্রোটিয়াম। হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন বলা হয় এটাকে, বা প্রোটিয়াম বলা হয়, তাই না? হাইড্রোজেন অ্যাসিড। তো চারটা হাইড্রোজেন, এদেরকে যদি যুক্ত করা হয়, মানে সংযোজন করা হয়, এদের নিউক্লিয়াসটাকে যদি সংযোজন করা হয়, তাহলে তৈরি করবে হিলিয়াম। হিলিয়ামের সংকেত কি হয়? 2 হিলিয়াম 4। ঠিক আছে? এই হিলিয়ামটা তৈরি করবে 2 হিলিয়াম 4। এখানে 2 হিলিয়াম 4 এর সাথে তৈরি করবে দুটো পজিট্রন কণা। এগুলো মুখস্থ করে নিতে হবে তোদের। পজিট্রন, পজিট্রন নাম তো শুনিসনি, প্রথম শুনছিস। নিউট্রন নাম শুনেছিস। নিউট্রনেরই অপোজিট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পজিট্রন। শুধু এইটুকু মনে রাখ। নিউট্রনে এখানে কি করেছিলাম? 0 1 করেছিলাম। সরি সরি, নিউট্রন বলছি, ইলেকট্রন নাম শুনেছিস তো? ইলেকট্রনের অপোজিট হচ্ছে পজিট্রন। আমি একটু ভুল বলে দিলাম। ইলেকট্রনের অপোজিট ক্যারেক্টার যার আছে সেটা হলো পজিট্রন। তুই বলবি আমি তো ইলেকট্রনের অপোজিট ক্যারেক্টার প্রোটন পড়েছিলাম। চার্জের দিক থেকে পজিটিভ নেগেটিভ এরকম ছিল, কিন্তু ভর আলাদা আলাদা ছিল। ইলেকট্রনের ভর কম ছিল, প্রোটনের ভর বেশি ছিল। কিন্তু পজিট্রন এমন নয়। পজিট্রনের ভর আর ইলেকট্রনের ভর সমান, এবং চার্জের দিক থেকে বিপরীত, মানে ইলেকট্রন নেগেটিভ ও পজিটিভ। তাহলে অ্যাকচুয়াল বিপরীত হচ্ছে পজিট্রন। ঠিক আছে? তো পজিট্রনের সংকেতটা এখানে লিখে দিতে হবে। পজিট্রনের সংকেত হচ্ছে +1, আর এখানে 0। ইলেকট্রন হতে গেলে এখানে -1 করতাম, পজিট্রন করতে গেলে +1 0। তাহলে এরকম চারটা যুক্ত হয়ে তৈরি করবে একটা হিলিয়ামের নিউক্লিয়াস, আর সাথে দুটো পজিট্রন। একটু ব্যালেন্সিংটা দেখে নে, 1 1 1 1 4। আর এদিকে একটু দেখে নে, এখানে 2 2 আর এখানে 2 4, হয়ে গেল। ওপরে 4 আছে, এখানে ওপরে 4 আছে। ক্লিয়ার হয়েছে? এর সাথে তৈরি করবে প্রচুর শক্তি। এখানে উৎপন্ন হবে প্রচুর শক্তি। এখানে কোনো নিউটন উৎপন্ন হওয়ার ব্যাপার আছে? নিউটন দিয়ে আঘাত টাঘাত করেছি? কিছু করিনি। তাহলে নিউটন উৎপন্ন হওয়ার ব্যাপার না। নিউটন কোথায় উৎপন্ন হচ্ছে? বিভাজনে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এই জায়গাটায় একটা প্রশ্ন হয় যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন ঘটাতেই হবে। ভালো করে শুনবি। নিউক্লিয় সংযোজন এই বিক্রিয়াটা ঘটাতে যদি হয়, তাহলে তার আগে নিউক্লিয় বিভাজন ঘটাতেই হবে। তার কারণটা শোন। এই যে নিউক্লিয়াসগুলো, এই নিউক্লিয়াসগুলো যখন একে অপরের সাথে জুড়বে, নিউক্লিয়াসগুলো কি একে অপরকে চাইবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? পজিটিভ চার্জ সব নিউক্লিয়াস বিকর্ষণ করবে, প্রচুর পরিমাণে বিকর্ষণ করবে। তাহলে এদেরকে এক জায়গায় জোড়া তো সহজ ব্যাপার নয়। তার মানে এদেরকে জুড়তে গেলে আমাকে বাইরে থেকে এক্সটার্নালি প্রচুর এনার্জি দিতে হবে। এই এনার্জি আমি কোথায় পাবো? একমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই এরকম বিশাল পরিমাণ এনার্জি তৈরি করা যেতে পারে। তাহলে একটা নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটবে, সেখান থেকে যে শক্তিটা উৎপন্ন হবে সেই শক্তিটাকে আমি এখানে কাজে লাগাবো এদেরকে জোড়ার জন্য।
এরা জুড়ে যাওয়ার পরেও শক্তি উৎপন্ন হবে। এবং মজার বিষয় হলো বিভাজন প্রক্রিয়ার তুলনায় সংযোজন প্রক্রিয়াতে যে শক্তিটা উৎপন্ন হবে সেম কন্ডিশনে তার পরিমাণটা বেশি। নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণটা বেশি। এরকম একটা এক্সাম্পল যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটছে কোথায়? সূর্যের মধ্যে ঘটছে। সূর্যের মধ্যে অনবরত হাইড্রোজেনগুলো জুড়ে হিলিয়াম তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এই যে সূর্যের মধ্যে হাই টেম্পারেচার আছে, সূর্যের মধ্যে প্রায় 10⁻7 থেকে 10⁸ কেলভিন টেম্পারেচার আছে। 10⁷ থেকে 10⁸ প্রচুর টেম্পারেচার। এই টেম্পারেচারের ফলেই ওখানে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটা সম্ভব হচ্ছে। তাহলে শর্ট কোশ্চেন করে দিতে পারে, সূর্যের মধ্যে নিউক্লিয় বিভাজন হয় না সংযোজন হয়? সূর্যের মধ্যে শক্তি উৎপন্ন হওয়ার পিছনে দায়ী হচ্ছে নিউক্লিয় সংযোজন। ক্লিয়ার হয়েছে? হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করতে থাকছে, অনবরত তৈরি করতে থাকছে। বোঝাতে পেরে গেছি নিশ্চয়ই? এই যে শক্তিগুলো উৎপন্ন হচ্ছে এগুলো নিয়ে পড়ছি কেন? এমনি এমনি পড়ছি না, এই শক্তিগুলোকে আমরা কাজে লাগাই। যেমন নিউক্লিয় চুল্লিতে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা নিয়ে আমরা ইউজ করছি আমাদের কারেন্ট মানে তড়িৎ শক্তি উৎপন্ন করতে। ঠিক আছে? আর একবার তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে গেলে সেই তড়িৎ শক্তিতে বিভিন্ন জায়গাতে আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন ফ্যানের ক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? বিভিন্ন জায়গায় হিটারের ক্ষেত্রে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা এটাকে ইউজ করে নিতে পারছি। বোঝাতে পারলাম নিশ্চয়ই তোদের? নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন, আর সাথে ভর ত্রুটি আর নিউক্লিয় বন্ধন শক্তি। ছোট ছোট কিছু প্রশ্ন জেনে রাখতে যেমন লেখা আছে বলে দিয়েছি আমি, যে সংযোজনের জন্য আগে বিভাজন ঘটাতেই হবে। ঠিক আছে? আরেকটা জিনিস বলা হয়নি, এটা বলে দিই একটু, এই জিনিসটা কাজে লাগবে। এই যে E=del m c² ছিল না এই সমীকরণটা, এই সমীকরণের ডেল এমটা ছিল ভরের পরিবর্তন বা ভরের পরিমাপ সোজা ভাষায়। অ্যাটমিক লেভেলে ভরকে পরিমাপ করার জন্য একটা ইউনিট ছিল, মনে আছে কি তোদের কারো? অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। একটি কার্বন 12